জাতীয় শহীদ সেনা দিবসে বনানী সামরিক কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। নতুন তদন্ত কমিশন করবে না সরকার, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। জুলাই আন্দোলনে হতাহতদের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী, জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী। অমর ২১ গ্রন্থমেলা শুরু হচ্ছে কাল, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নাশকতার আশঙ্কা দেখছে না পুলিশ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় শহীদ সেনা কর্মকর্তা দিবস উপলক্ষে বনানী সামরিক কবরস্থানে পিলখানায় হত্যাকাণ্ডের শিকার শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি ফুলের শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। অশ্রুসিক্ত নয়নে শহীদ সেনা কর্মকর্তাদের স্মরণ করছেন তাদের পরিবারের সদস্যরাও। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, পিলখানা হত্যাকাণ্ডের নতুন করে কোনো তদন্ত কমিশন করবে না সরকার। স্বাধীন তদন্ত কমিশন যেসব সুপারিশ করেছে সেগুলো বাস্তবায়নের চেষ্টা করবে সরকার। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় বিপথগামী বিডিআর সদস্যরা হত্যা করে দেশপ্রেমিক সেনাবাহিনীর চৌকর ৫৭ অফিসার সহ ৭৪ জনকে। ২০২৪ সালে দেশ ফেসিবাদ মুক্ত হওয়ার পর দিনটিকে শহীদ সেনা দিবস হিসেবে পালন করা হচ্ছে। জাতির ইতিহাসে এই নারকীয় হত্যাকাণ্ডের দিনটিতে শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানাতে বনানী সামরিক কবরস্থানে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা। প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সেনা কর্মকর্তাদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি। পরে শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানান ৩ বাহিনীর প্রধান। এ সময় শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির শান্তি কামনায় মোনাজাত করা হয়। পরে শ্রদ্ধা নিবেদন করেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, বিজিবির ডিজি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং শহীদ সেনা কর্মকর্তা পরিবারের সদস্যরা। পরে সাংবাদিকদের এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের মেরুদণ্ড ভেঙে দিতেই ষড়যন্ত্রকারীরা পিলখানায় নারকীয় হত্যাকাণ্ড ঘটিয়েছে। চৌকস ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যা করে বাংলাদেশ সেনাবাহিনীর যে মনোবল এবং একই সঙ্গে বাংলাদেশের যে মনোবল সেটাকে ভেঙে দেওয়ার জন্য একটা গভীর চক্রান্ত হয়েছিল। আল্লাহর অশেষ রহমতে বাংলাদেশের জনগণ তাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করবার জন্যে এবং একই সঙ্গে গণতন্ত্রকে রক্ষা করার জন্য তারা ঘুরে দাঁড়িয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে কাজ করছে সরকার। গত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে একটা স্বাধীন জাতীয় তদন্ত কমিশন গঠন করা হয়। ইন্টারিম গভর্নমেন্টের সময় এই রিপোর্ট তারা হাতে পেয়েছে। সেই রিপোর্ট বাস্তবায়নের জন্য তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এই রিপোর্টটা পুরো না দেখেই কিছু কথা বলেছি যেগুলো আজকে সংশোধন করতে চাই। আমরা নতুন করে কোনো তদন্ত কমিশন করব না। তাতে যে সমস্ত সুপারিশমালা এসছে সেই সুপারিশমালার অনেকগুলো বাস্তবায়নাধীন, আর বিচারাধীন যে মামলাগুলো আছে কিছু আপিল পর্যায়ে আছে, কিছু অ্যাপিলেট ডিভিশনও হয়তো আছে। এই জুডিশিয়াল প্রসেসটা সমাপ্ত করা হবে। আর অন্যান্য যে সমস্ত রিকমেন্ডেশনস আছে এগুলো আমরা ধাপে ধাপে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। কথা বলেন শহীদ সেনা কর্মকর্তা পরিবারের সদস্যরাও। আমরা তো চাই যে সুষ্ঠু নিরপেক্ষ একটা বিচার। হ্যাঁ, আমরা ১৭ বছর ধরে আমার বাবা মাকে বর্বরভাবে মেরে ফেলা হইল, তো আমাদের তো ৫৭ পরিবারের পৃথিবীটাই ধ্বংস হয়ে গেছে। বিচার তো চাইলে কি বিচার করে, বিচার তো করে না। সবচেয়ে আমাদের বড় যেটা দুঃখ আর কি, আমরা আজ পর্যন্ত জানতে পারি না আমার ছেলের মাস থেকে। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে শহীদ সেনা কর্মকর্তাদের কবরের পাশে দাঁড়িয়ে অশ্রুসিক্ত নয়নে কবর জিয়ারত করেন তাদের পরিবারের সদস্যরা। শহীদ সেনা কর্মকর্তা পরিবারের সদস্যরা বলছেন, পিলখানা হত্যাকাণ্ডের পেছনে যেসব কুশীল অপরাধ জড়িত রয়েছে তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে এবং যেসব মামলা চলমান রয়েছে তা দ্রুত শেষ করে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, বনানী সামরিক কবরস্থান, ঢাকা।
পিলখানা হত্যাকাণ্ডে তৎকালীন ক্ষমতাসীনরা জড়িত ছিল বলে অভিযোগ করেছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বনানী কবরস্থানে শহীদ সেনা সদস্যদের কবর জিয়ারত শেষে তিনি এমন মন্তব্য করেন। বর্তমান সরকারকে এই হত্যাকাণ্ডের বিচার করার তাগিদ দেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, ৫৭ জন চৌকস দেশপ্রেমিক সেনা সদস্যদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ২টা তদন্ত রিপোর্ট আলোর মুখ দেখেনি। তৎকালীন ক্ষমতাসীনরা এই হত্যাকাণ্ডের মূল কারণ জাতির সামনে আসতে দেয়নি অভিযোগ করে বলেন, অন্তর্বর্তী সরকারের তদন্ত কমিটির রিপোর্টও জাতির সামনে আসেনি। খুনের নেপথ্যের কারিগর যারা ছিল, পরিকল্পনাকারী ছিল, ষড়যন্ত্রকারী ছিল, যারা তাদেরকে উৎসাহ জুগিয়েছে এবং যারা এই হত্যাকাণ্ড সংগঠিত করেছে, আমরা মনে করি তারা সকলেই সমানভাবে দোষী। এদের সবাইকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। যদি এই সরকার বিচারের আওতায় আনতে পারে তাহলে এই জাতির কিছু দায় মুক্তি হবে, দায় মোচন হবে। যদি সরকার না আনতে পারে তাহলে এটা সরকারের চরম ব্যর্থতা হিসেবে পরিগণিত হবে। জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা এবং শহীদ পরিবারগুলোর পুনর্বাসনের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে একথা জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রী। পরে প্রতিমন্ত্রী বলেন, বিএনপির পরিচয় থাকায় অনেক জুলাই যোদ্ধাকে বিগত আমলে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। এতে তারা সব রকম সাহায্য সহযোগিতা থেকে বঞ্চিত হয়েছে। জানান, বাদ পড়াদের দ্রুত তালিকায় অন্তর্ভুক্ত করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। কোনো রাজনৈতিক বিবেচনায় যেন কেউ তালিকা থেকে বাদ না পড়ে সে বিষয়টি নিশ্চিত করা হবে বলেও জানান ইশরাক হোসেন। এখানে কিছু বঞ্চিত পরিবাররা রয়েছে যাদেরকে বিগত সময় বিএনপি দলীয় পরিচয় দেখে তাদেরকে বিভিন্ন যে পুনর্বাসনের যে সহায়তা সেগুলো প্রদান করা হয় নাই সঠিকভাবে। তো সেগুলো আমরা দেখছি, খতিয়ে দেখছি। আমাদের কাছে কোনো রাজনৈতিক দলীয় পরিচয় বিবেচনাধীন হবে না। যারাই আহত, যারাই শহীদ, যারাই বিগত এই আন্দোলনে তাদের আত্মত্যাগ করেছেন তাদেরকে পুনর্বাসন করা, তাদের চিকিৎসা নিশ্চিত করা এবং শহীদ পরিবারদের পুনর্বাসন করা, তাদের যে প্রাপ্য ভাতা এগুলো যাতে সঠিকভাবে তারা পায় সেটি নিশ্চিত করার জন্য আমরা কাজ করে যাব। অমর একুশে গ্রন্থমেলা শুরু হচ্ছে কাল। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মেলা প্রাঙ্গণ জুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বইমেলার নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। নাশকতার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছে পুলিশ। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে এমন বই যাতে না থাকে সেদিকে নজরদারি রাখছে ডিএমপি। রিপোর্ট ফজলে রাব্বির। বহুমাত্রিক বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার শুরু হচ্ছে এবারের অমর একুশে গ্রন্থমেলা। প্রধানমন্ত্রী তারেক রহমান বেলা 2টায় বইমেলার উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানেই বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করবেন তিনি। বৃহস্পতিবার উদ্বোধন হলেও বুধবার দুপুর পর্যন্ত মেলা ঘুরে দেখা গেছে বেশিরভাগ স্টলের কাজ শেষ হয়নি। জোরে সোরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বুধবার সকালে মেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখতে আসেন ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা। জানানো হয় প্রবেশ ও বাহির পথে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে। পুরো এলাকায় থাকবে সিসিটিভি ক্যামেরার আওতায়। মেলা প্রাঙ্গণে স্থাপিত পুলিশ কন্ট্রোল রুম থেকে 24 ঘন্টা পুলিশ কর্তৃক গৃহীত নিরাপত্তা ব্যবস্থা সার্বক্ষণিক মনিটরিং করা হবে। কন্ট্রোল রুমেও রাতে ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত থেকে নিরাপত্তা ব্যবস্থা তদারকি করবেন। বইমেলার সার্বিক নিরাপত্তায় থাকবে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য। বইমেলা উপলক্ষে মেলা প্রাঙ্গণের আশেপাশে কয়েকটি সড়কে ডাইভারশন থাকবে। আপনারা সকলে আমাদেরকে সহযোগিতা করবেন। আমাদের যে সমস্ত জায়গায় ডাইভারশন থাকবে সেখানে আমাদের পর্যাপ্ত সংখ্যক জনবল থাকবে। আমরা সবাইকে দেখিয়ে দিব যে কোন রাস্তাটা কিভাবে ব্যবহার করতে হবে। তো আমরা আশা করি যে সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় আমরা এই অনুষ্ঠানটিকে আরও বেশি প্রাণবন্ত করতে সক্ষম হব। 26 ফেব্রুয়ারি থেকে 15 মার্চ পর্যন্ত ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা 2টা থেকে রাত 9টা পর্যন্ত মেলা খোলা থাকবে। ছুটির দিন বইমেলা চলবে বেলা 11টা থেকে রাত 9টা পর্যন্ত। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।
নবনিযুক্ত পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আলী হোসেন ফকির। সকালে নবনিযুক্ত আইজিপি পুলিশ হেডকোয়ার্টারে পৌঁছলে সুসজ্জিত পুলিশ দল তাকে গার্ড অফ অনার প্রদান করে। পরে নতুন আইজিপিকে দায়িত্ব বুঝিয়ে দেন বাহারুল আলম। এর মধ্য দিয়ে বিদায়ী আইজিপি বাহারুল আলমের স্থলাভিষিক্ত হলেন তিনি। আইজিপি পদে নিয়োগের আগে এপিবিএনের অতিরিক্ত আইজি ছিলেন আলী হোসেন ফকির। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেল মঙ্গলবার মোহাম্মদ আলী হোসেন ফকিরকে আইজিপি পদে নিয়োগ দেয়। ইরানের সাথে সমঝোতা বৈঠকের আগে বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক যুদ্ধ বিমান F-22 র্যাপটরের বিশাল বহর ইসরায়েলে মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের সাথে পরমাণু চুক্তির আলোচনা নাগালের মধ্যে আছে বলে মনে করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যুক্তরাজ্যের স্থানীয় সময় মঙ্গলবার সকালে রয়্যাল এয়ারফোর্সের লেকেনহেথ বিমান ঘাঁটি থেকে কমপক্ষে 12টি F-22 র্যাপটর ইসরায়েলের উদ্দেশ্যে ছেড়ে যায়। গত কয়েক মাসে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা বেশিরভাগ মার্কিন বিমান এই ঘাঁটি থেকে পাঠানো হয়েছে। বিমান চলাচলে নজরদারি করা ফ্লাইট ট্র্যাকারের হালনাগাদ তথ্য বলছে F-22 র্যাপটরের বহরে জ্বালানিবাহী ট্যাঙ্কার বিমানও ছিল। এভাবে চলতি বছরের জানুয়ারি থেকে কাতার, জর্ডান, সৌদি আরব সহ ইরানের আশেপাশের আরব দেশে 3 শতাধিক যুদ্ধ বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এমন উত্তেজনাকর পরিস্থিতিতে সুইজারল্যান্ডের জেনেভায় বৃহস্পতিবার আবারও ইরানের সাথে সমঝোতা আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র। কূটনীতিকে গুরুত্ব দিলে মধ্যস্থতা বৈঠক থেকে ইতিবাচক সমাধানে আশাবাদী ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি। সামাজিক মাধ্যমে তিনি জানিয়েছেন, স্বল্প সময়ের ভেতরে গ্রহণযোগ্য সমাধানের আশায় আছে তেহরান। এর আগে দুই পক্ষের কয়েক দফা বৈঠক হলেও সফলতা আটকে আছে ইরানের পরমাণু কর্মসূচিতে নিয়ন্ত্রণ আরোপের প্রশ্নে। খেলার খবর, টি-20 বিশ্বকাপ। আইসিসি টি-20 বিশ্বকাপে শ্রীলঙ্কা নিউজিল্যান্ডের ডু অর ডাই ম্যাচ আজ। সেমিফাইনালের লড়াই টিকে থাকতে দুই দলের জয়ের বিকল্প নেই। কলম্বোয় প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায় মাঠে গড়াবে গ্রুপ 2 এর ম্যাচটি। সুপার 8-এর গ্রুপ 2 এর সমীকরণটা কঠিন করে দিয়েছে ইংল্যান্ড। টানা 2 ম্যাচ জিতে এরই মধ্যে সেমিফাইনালে উঠে গেছে 3 লায়ন্স। বাকি একটি জায়গার জন্য লড়ছে শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও পাকিস্তান। নিউজিল্যান্ডের বিপক্ষে লঙ্কানরা আজ জয় পেলে গ্রুপের শেষ ম্যাচেও হারাতে হবে পাকিস্তানকে। যে কোনো এক ম্যাচ হারলেই শেষ হয়ে যাবে শ্রীলঙ্কার বিশ্বকাপ মিশন। কিউইদের জন্য অঙ্কটা জটিল করে দিয়েছে বৃষ্টি। বৈরী আবহাওয়ায় পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচটা পরিত্যক্ত হওয়ায় যত বিপত্তি। শ্রীলঙ্কার বিপক্ষে কিউইরা এই ম্যাচে জয় পেলে তাদের শেষ 4-এ খেলার সম্ভাবনা বাড়বে। শ্রীলঙ্কা ও ইংল্যান্ডকে হারাতে পারলে গ্রুপ সেরা হয়ে সেমিতে খেলবে নিউজিল্যান্ড। একটি ম্যাচে হারলেও সুযোগ থাকবে তাদের। সেক্ষেত্রে প্রতিপক্ষের পয়েন্ট আর রান রেটের জটিল হিসাব মেলাতে হবে তাদের। এই ম্যাচটার দিকে তাকিয়ে আছে পাকিস্তানও। সুপার 8-এ 2 ম্যাচ থেকে একটি মাত্র পয়েন্ট পাওয়া পাকিস্তান ইংলিশদের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার শঙ্কায়। নিউজিল্যান্ড 2 ম্যাচে হারলে আর পাকিস্তান শ্রীলঙ্কাকে হারাতে পারলে ইংল্যান্ডের সঙ্গে সেমিতে উঠবে তারাই। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।